ডক্টরস ডে উপলক্ষে একদল অভিজ্ঞ ও প্রতিভাবান চিকিৎসকদের উদ্যোগে অনুষ্ঠিত হল এক অভিনব ও জনকল্যাণমূলক কর্মসূচি। 10 জন বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল, যার নেতৃত্বে ছিলেন ডক্টর এম শামীম, ভারতের অন্যতম স্নায়ুরোগ প্রতিষ্ঠান ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড নিউরোসায়েন্সের অল ইন্ডিয়া র্যাঙ্ক 1 এবং গোল্ড মেডেলিস্ট নিউরোলজিস্ট, বিশ্ব নিউরোলজি নলেজ প্রতিযোগিতার চ্যাম্পিয়ন, প্রথম বাঙালি চিকিৎসক, বর্তমানে বেঙ্গালুরুর সত্যসাই হাসপাতালের নিউরোলজিস্ট বিশেষজ্ঞ। এই উপলক্ষে ডোমজুর গ্রামীণ চিকিৎসক এবং ট্রাফিক পুলিশ কর্মীদের জন্য একটি হাতে কলমে এমার্জেন্সি মেডিকেল রেসপন্স ট্রেনিং ওয়ার্কশপ, জরুরি পরিস্থিতিতে জীবন রক্ষাকারী প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। প্রশিক্ষণে সড়ক দুর্ঘটনা, স্ট্রোক, হার্ট অ্যাটাক, খিঁচুনি, শিশুদের জরুরি অসুস্থতা এবং অন্যান্য জীবন সংশয়ী পরিস্থিতিতে কিভাবে দ্রুত ও সঠিক প্রাথমিক চিকিৎসা প্রদান করে রোগীর জীবন বাঁচানো সম্ভব তা বাস্তবভিত্তিক প্রদর্শনের মাধ্যমে শেখানো হয়। বক্তারা বলেন, দুর্ঘটনার পর প্রথম কয়েক মিনিট সঠিক পদক্ষেপ গ্রহণ করতে পারলে অসংখ্য প্রাণ রক্ষা করা সম্ভব। ভারত সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীনস্থ একটি জাতীয় গুরুত্ব সম্পন্ন প্রতিষ্ঠান, যা সংসদের আইনের মাধ্যমে এই মর্যাদা লাভ করেছে। বেঙ্গালুরু স্থিত এই প্রতিষ্ঠানটি দেশের অন্যতম বৃহৎ ও সর্বাধিক স্বীকৃতি স্নায়ুবিজ্ঞান ও মানসিক স্বাস্থ্য বিষয়ক সুপার স্পেশালিটি কেন্দ্র। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাঁতরাগাছি থানার ইন্সপেক্টর ইনচার্জ জামাল হোসেন, অতিরিক্ত ডিসিপি বাপ্পাদিত্য ঘোষ, ডোমজুর ছালায় আইসি অজিত কুমার ঝা, ডোমজুরের বিডিও অভিরাজ মিশ্র। তার এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এই ধরনের জনসচেতনামূলক ও জীবন রক্ষাকারী প্রশিক্ষণ কর্মসূচির প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন। এবার দেখুন, অ্যালকোহল নেওয়ার অসুবিধা তো প্রচুর আছে, আমি এক্ষুনি পুরো বিশ্লেষণও করতে পারি। সুবিধা কি কিছু আছে? আপনাদের কি মনে হয়? আমার তো মনে হয় না সুবিধা বলে কিছু আছে অ্যালকোহল নেওয়ার। কারণ অ্যালকোহল স্টার্টিং ফ্রম যে একটা বাচ্চা, যে হয়তো মানে একটা যে হয়তো টিনেজার, সে হয়তো স্কুলে অন্যদের সাথে বা কোনো পিয়ার প্রেসারে সে অ্যালকোহল নিচ্ছে, সেটা যেমন তার ডেভেলপমেন্ট, ব্রেন ডেভেলপমেন্টকে এফেক্ট করতে পারে, সেরকম একটি প্রেগনেন্ট মা, যেটা সচরাচর আমরা দেখি না, বাট তাও যদি ধরুন একটা প্রেগনেন্ট মা যে হয়তো অ্যালকোহল আগে থেকে নেয়, সে অ্যালকোহল নিলে তার বাচ্চার যে কি ডেভেলপমেন্ট, ব্রেন ডেভেলপমেন্ট বা বলুন পুরো নিউরো ডেভেলপমেন্ট, তার ফিটাল অ্যালকোহল সিনড্রোম বলে একটা এন্টিটি আছে, সেটা হতে পারে। এবং ধরে নিন যে যে কোনো মানুষ যদি অ্যালকোহল লং টার্ম নেয়, তো তার স্টার্টিং ফ্রম তার ব্রেন, মানে ব্রেনের বিভিন্ন রকম সেরিবেলাম, মানে তার ব্যালেন্স এফেক্ট হতে পারে, তার থিঙ্কিং মানে ফাংশন, কগনিটিভ ফাংশন এফেক্ট হতে পারে, তার স্টার্টিং ফ্রম তার কি বলে, তার লিভার ড্যামেজ, যেটা আমরা খুব কমনলি এটা সবাই দেখে থাকি যে লিভার সিরোসিস বলা হয়, মানে লিভার আলটিমেট ড্যামেজ হতে হতে লিভারের ক্যান্সার ডেভেলপ হতে পারে। বিভিন্ন অর্গান, মানে হার্টের চেম্বার গুলো আমরা কার্ডিওমায়োপ্যাথি বলি, মানে হার্টের চেম্বার গুলো বড় হয়ে যেতে পারে। তো অ্যালকোহলের প্রত্যেকটা বডি অর্গানে বিভিন্ন এফেক্ট আছে। আর তাছাড়া যেটা আমার স্পেশালিটিতে আমি যদি বলে থাকি, সাইকিয়াট্রিক প্রবলেম ডেফিনেটলি প্রচুর আসতে পারে। অ্যালকোহল উইথড্রল রিলেটেড পেশেন্টের হ্যালুসিনেশন হয়, সে বিভিন্ন জিনিস শুনতে পায়, ভয় পায়, তার ভিজুয়াল হ্যালুসিনেশন আছে, আলটিমেটলি সে সাইকোসিস ডেভেলপ করতে পারে। তো তার ক্ষেত্রে তাকে হয়তো আবার তার অন্য ট্রিটমেন্ট নিতে হতে পারে। এবং কিন্তু হচ্ছে যে কথাটা, অ্যালকোহল মানুষ কেন নিচ্ছে? হ্যাঁ, হয়তো কিছুটা মানুষ রিক্রিয়েশনালি নিচ্ছে, যে এটা একটা কি বলে সোশ্যাল একটা ব্যাপার যে সবাই নেয়। কিন্তু কথাটা হচ্ছে যে প্রত্যেকটা মানুষ যে অ্যালকোহল নেয়, সবার কি ডিপেন্ডেন্স হচ্ছে? না। কিন্তু কার হয়ে যাবে ডিপেন্ডেন্স, সেটা বলাটাও খুব মুশকিল। যেমন ধরে নিন, আমরা মিষ্টি সবাই খাই, সবার তো আর ডায়াবেটিস হচ্ছে না, বা সবার তো আর হাইপার টেনশন হয়ে যাচ্ছে না, যে সবাই তেল তেলে খাবার খেলে সবার হাইপার টেনশন হচ্ছে, কিন্তু কারোর না কারোর তো হচ্ছে। সেরকম হচ্ছে যে অ্যালকোহলটা হচ্ছে একটা রিস্ক, যেটা আমাদেরকে মানে এটাকে মানে প্রোপেন্সিটিটা বাড়িয়ে দেয় যে আমার বিভিন্ন রকম শারীরিক এবং মানসিক রোগ হতে পারে। বিধানচন্দ্র রায় তার সার্ভিসের মধ্যে দিয়ে আমাদের যেটা শিখিয়ে গেছেন, সেটা শুধু ডাক্তারি বিদ্যা নয়, সেটা কিন্তু সমাজ সেবাটাও। আজকে ডক্টরসদের এই শুভক্ষণে আমরা ডক্টরসদেরটা সেলিব্রেট করে নিতে চেয়েছি। আমাদের ভারতবর্ষের স্বাস্থ্য ব্যবস্থার যে মূল শিরদাঁড়া, সেটা হচ্ছে গ্রামীণ চিকিৎসক। একটা উন্নত দেশের হয়তো কোয়ালিফাইড চিকিৎসকরা মেন, কিন্তু একটা ডেভেলপিং কান্ট্রিতে এই যাদেরকে আমরা কোয়াক ডাক্তার বলে থাকি, তারাই কিন্তু গ্রামীণ চিকিৎসকরা, তারাই কিন্তু আমাদের মেন
স্বাস্থ্য ব্যবস্থার ভিত, তাদেরকে এমার্জেন্সি মেডিকেল রেসপন্স কিভাবে দিতে হয়, কিভাবে করতে হয়, সেই বিষয়ে আরো বেশি করে শেখানোর জন্য, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যারা পুলিশ পার্সোনাল, যারা পুলিশের স্টাফরা রয়েছে, তারা রাস্তাঘাটে কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে বা কোনো অঘটন ঘটে যাচ্ছে, তাদেরকে নিয়ে যে চটজলদি যে সেবাটা তারা দিচ্ছে, অ্যাম্বুলেন্সে তোলা বা নিকটস্থ হাসপাতালে পৌঁছানো, সেই জন্য আমরা মনে করি আমাদের চিকিৎসা ব্যবস্থাতে যারা ভিত রয়েছে তাদের সঙ্গে সঙ্গে, গ্রামীণ চিকিৎসার সঙ্গে সঙ্গে আমাদের যে পুলিশ কর্মীরা রয়েছে তাদেরকেও ট্রেনিং দেওয়া। সেই জন্য আমরা এমার্জেন্সি মেডিকেল রেসপন্স হিসেবে কার্ডিয়াক এমার্জেন্সি, নিউরো এমার্জেন্সি, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে গেলে কি করতে হবে, হঠাৎ করে একটা বাচ্চার কোনো প্রবলেম হয়ে গেলে রাস্তাঘাটে কি করতে হবে, সেগুলো নিয়ে শেখাচ্ছি। সেগুলো নিয়ে শেখানোর জন্য আমরা হাওড়ার বিস্তীর্ণ এলাকা থেকে আমরা খুব ভালো রেসপন্স পেয়েছি। কম করে হলো 150 থেকে 200 জন গ্রামীণ চিকিৎসক এবং অনেক পুলিশের কর্তা তারা এসেছেন, এই বিষয়ে তারা শিখছেন, তারা প্রশ্ন করছেন, তাদের যে ডাউট গুলো আছে, তাদের যে কাজ করতে গিয়ে প্রবলেম গুলো হয় সেগুলো ক্লিয়ার করছে, এবং আশা করি আমাদের একটা শিক্ষিত সহ নাগরিক তৈরি করছি আমরা, যাতে করে আমাদেরই আরো ভালো করে স্বাস্থ্য ব্যবস্থা উন্নতি হবে। খুবই ভালো প্রশ্ন। সেটা হচ্ছে যে চিকিৎসা এবং ট্রিটমেন্ট এবং তাদের কি হয়েছে, কি সমস্যা হয়েছে, সেটা সম্পর্কে একটা কিন্তু মানুষের উদাসীনতা রয়েছে। আমিও নিজের প্র্যাকটিসে যেটা ফিল করেছি, আমি রোগীকে বোঝাতে চেয়েছি যে আপনার হার্টের এই সমস্যা হয়েছে, এই সমস্যার এই সমাধান আছে, কিন্তু তারা কিন্তু সেভাবে বদার্ড নয় যে এটা আমি বুঝে কি করব, এটা ডাক্তারবাবু আপনি বুঝুন, আপনি যেটা ভালো মনে করুন করুন। কিন্তু আমার তরফ থেকে সবসময় এটা বলা থাকে যে আপনার রোগ আপনাকে ভালো করে বুঝতে হবে। আপনি যত ভালো করে রোগটা সম্পর্কে বুঝবেন, ততই কিন্তু আপনার চিকিৎসা করা আমার পক্ষে অনেক সহজ হবে। তো এই প্রশ্নের খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা হচ্ছে মানুষকে কিন্তু নিজের রোগ সম্পর্কে জানা প্রয়োজন, এবং পাশাপাশি ডাক্তারবাবুকেও পরিষ্কারভাবে সেই রোগের কি সমস্যা, কি চিকিৎসা জানানো উচিত। এবার দেখুন, মিসগাইডেন্সের ব্যাপারটা অনেক সময় বিভিন্ন তরফ থেকে আসে। প্রথমত যেটা আমরা ডে টু ডে বেসিসে ফেস করি, সেটা হচ্ছে যে আমরা কোনো একটা রোগীর কোনো একটা সমস্যা সেটা আইডেন্টিফাই করলাম, সেটাকে ডায়াগনোসিস করলাম, সেটা ডায়াগনোসিস করে বললাম যে তার এই চিকিৎসা বা এই ইন্টারভেনশন হোয়াট এভার প্রয়োজন। কিন্তু দেখা যায় যে অনেক সময় সে বলল আচ্ছা ডাক্তারবাবু ঠিক আছে, আমি বাড়িতে গিয়ে ভেবে জানাচ্ছি। এবার যখনই সে বাড়িতে চলে যাচ্ছে তখন সে কিন্তু ফোন করছে তার আত্মীয় স্বজন, কারোর এই ধরনের কোনো সমস্যা হয়েছিল কিনা, বা পাড়ার কোনো গুরুজন বা কাছাকাছি নিকটবর্তী কোনো তাদের চেনাশোনা ডাক্তার, তাতে কি হচ্ছে যে মতামতের একটা ভ্যারিয়েশন হচ্ছে। আমাদের ডাক্তারদের মধ্যেও কিছু কিছু সময় ডাক্তারি বিদ্যাটা সবসময় 1 to 1 ইজ ইকুয়াল টু 2 এটা হয় না। তো অনেক সময় ধারণার এবং মতামতের কিছু কিছু সূক্ষ্ম ত্রুটি বিচ্যুতি আশেপাশে দেখা যায়, কিন্তু এই যে বিভিন্ন জনের মতামত আবার সে নিতে চলে যাচ্ছে, তখন তাতে কিন্তু একটা কনফিউশন হয়ে যাচ্ছে। তো এই কনফিউশনটা যখনই হচ্ছে তখনই কিন্তু দেখা যাচ্ছে সেও বুঝতে পারছে না যে কার ওপর বিশ্বাস করবে। ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে হৃদরোগের যেটা চিরাচরিত প্রধান সিমটম যেটাকে আমরা বলি, সেটা হচ্ছে বুকে ব্যথা, চেস্ট পেন। এবার চেস্ট পেন নিয়ে প্রচুর মানুষ আমাদের কাছে দেখাতে আসে, জেনারেল ফিজিশিয়ানের কাছেও আসে। চেস্ট পেন সম্পর্কে জাস্ট খুব শর্টে আমি বলে দিই, যে ব্যথাটা বুকের মাঝখানে হয়, চাপ ধরা ব্যথা, সেটাকে ঠিক পিন পয়েন্ট করা যায় না, এবং যে ব্যথাটা চলাফেরার সময় বাড়ে এবং দাঁড়িয়ে গেলে কমে যায়, এই ধরনের ব্যথাগুলোকে আমরা কিন্তু মানে হার্টের ব্যথা বলে মনে করি। আজকে যে দিনটা আছে ডক্টরস ডে যেটাকে আমরা বলি, এই দিনটা কিন্তু একটু সেরিমোনিয়াল দিন। আজকের দিনটা আমাদের যে ডক্টরস গুলো একটা আনসাং হিরো, মানে ওনারা অ্যাপ্রিসিয়েশন পান না, কিন্তু যেভাবে ওনারা দিন রাত কাজ করেন, যেভাবে ওনারা ইনশিওর করেন যে মানুষের কাছে আমরা সেফ ডেলিভারি করাবো, মানুষের যে চিকিৎসাটা আমরা প্রোভাইড করবো, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে হোপ। ডক্টর ইজ দ্য ওনলি ডক্টর বা মেডিকেল প্রফেশন ইজ দ্য ওনলি প্রফেশন দ্যাট গিভস হোপ টু দ্য পিপল। যখন আমরা অসুস্থ থাকি তখন আমাদের আর কিছু ভালো লাগে না, আমরা জাস্ট চাই যে আমরা কখনো সুস্থ হবো। এই যে প্রসেসটা আছে, এই প্রসেসটা কিন্তু ফেলিসিটেট করে হচ্ছে আমাদের ডক্টর প্রো ফ্রেটার্নিটি। এই ফ্রেটার্নিটিতে যখন আমরা দেখি গ্রাম অঞ্চলে, যারা একদম গ্রাম অঞ্চলের কর্মী, যে কোনো হতে পারে, এখানে যারা উপস্থিত আছেন এবং এএনএম এবং আমাদের আশা কর্মী যারা আছেন, যারা এই পুরো জিনিসটাকে ফেলিসিটেট করে, ওনাদের কিন্তু অ্যাপ্রিসিয়েশন ইজ মাস্ট। শুধু আজকের দিন নয়, কিন্তু অল 365 ডেজ। আজকে যেটা আমি ভিতরে স্পিচেও বলেছিলাম, মেন্টাল হেলথের উপরে আমার স্পেশাল ফোকাস ছিল। আজকের দিনে আমাদের কিন্তু মেন্টাল হেলথ হয়ে যাচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস, যে পয়েন্টটা আমি রাখলাম যে ইট ইজ অলরেডি আ ডেভেলপিং ইকোনমি।
but a developing economy is coming at a cost. The people who are developing this economy, they are not mentally fit. That reflects in the workspace as well. So আমাদের last 20 years যে ফোকাসটা ছিল to raise the living standards, to decrease the maternal mortality rate বা infant mortality rate, increase the life expectancy. এখন equal importance needs to be given to mental health. এটা আমি সবার কেসেই বলছি, ফ্রম স্টুডেন্ট থেকে শুরু করে যারা আমাদের বয়স্ক লোক আছে, তা সবার কিন্তু মেন্টাল হেলথের একটা ইস্যু থাকছে। এই ইস্যুটা যদি অ্যাড্রেস না হয় তাহলে কিন্তু একটা নতুন এপিডেমিক তৈরি হয়ে যেতে পারে। এই এপিডেমিক যেন তৈরি না হয়, জন্য আমাদের আগে থেকে কাজগুলো করতে হবে।